আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এবং তার আগে আরজি করে নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী এবং তিনি বলেন যে বৃহত্তর আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন মৃত মহিলা চিকিৎসকের পরিবার। যে পিটিশন মৃতার পরিবার হাইকোর্টে করেছিলেন তা সুপ্রিম কোর্টে গেছে। মৃত মহিলা চিকিৎসকের পরিবারের পাশে আছি, পূর্ণ সমর্থন ও সহযোগিতা করব। আরজি কর মেডিকেলে মৃত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর এমনই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল সুপ্রিম কোর্টে আবার ডেট আছে। ওনারা বৃহত্তর আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন এবং এই আইনি লড়াই এমনিতেই একটা পিটিশন ওনারা হাইকোর্টে করেছিলেন যেটা সুপ্রিম কোর্টে গেছে, সেটাও একটা সেকেন্ড পিটিশনের বিষয় রয়েছে। সামগ্রিকভাবে একটা বৃহত্তর আইনি লড়াইতে আমাদের ভিকটিম পরিবার মানে আমাদের ডাক্তার বোনের পিতা মাতা এবং তার পরিবার, তার শুভানুধ্যায়ীরা নিয়েছেন আরও বৃহত্তর আইনি লড়াইতে যাবেন। আমি তাদের সাথে থাকব এবং পূর্ণ সমর্থন সহযোগিতা তারা যেভাবে সহযোগিতা চাইবে সেটা আমরা করার আমি চেষ্টা করব আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে। আরজি কর কাণ্ডে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি, পরিবারের আবেদন নিয়ে কাল সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে। সিবিআই তদন্তে কোথায় কোথায় অসঙ্গতি তার উল্লেখ করে মামলা করা হয়েছিল, যে মামলার আগামীকাল রয়েছে হিয়ারিং। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। সৌভিক, দেখো, পরিবারের তরফ থেকে তারা প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং কলকাতা হাইকোর্ট থেকে তারা সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে তাদের আবেদনের মূল বিষয়বস্তু এটাই ছিল যে সিবিআই তদন্তের কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে এবং কলকাতা হাইকোর্টের কাছেও পরিবারের বক্তব্য ছিল তারা কিন্তু এই মামলার প্রথম থেকে কোথাও গিয়ে তারা সিবিআই এর জন্য আবেদন করেনি বা সিবিআই কে তদন্ত ভার দেওয়া হোক এই মর্মেও তারা কোথাও গিয়ে আবেদন করেননি। ফলত আদালত তারা ঠিক মনে করেছেন যে সিবিআই কে এই মামলা হস্তান্তর করা উচিত, তাই তারা সিবিআই কে হস্তান্তর করেছেন এবং সেই সিদ্ধান্তকে পরিবারের তরফ থেকেও গ্রহণ করা হয়েছে, সসম্মানে মান্যতা দেওয়া হয়েছে। কিন্তু তাদের বক্তব্য হচ্ছে, তাদের শুরু থেকেই একটা বক্তব্য ছিল যে সংস্থাকেই তদন্ত ভার দেওয়া হোক তারা যেন ন্যায় বিচার করে, তারা যেন সুবিচার করে। কিন্তু পরিবারের এখন অভিযোগ হচ্ছে সিবিআই এর যে ভূমিকা, সেই ভূমিকায় তারা কিন্তু খুব একটা সন্তুষ্ট নন, তারা কিন্তু খুব একটা খুশি নন এবং তাদের বক্তব্য হলো তারা একাধিক অসঙ্গতি তারা বিভিন্ন জায়গায় গিয়ে চিহ্নিত করেছেন। তুমি জানো যে নিম্ন আদালতে পরিবারের তরফ থেকে বহু প্রশ্ন সেই প্রশ্ন তারা তোলেন এবং তুলে তারা বলেন যে এই সমস্ত প্রশ্নের উত্তর তারা সিবিআই এর কাছ থেকে খুঁজেছেন, তারা সিবিআই কে বহু লিড দিয়েছেন, কিন্তু সিবিআই এর তরফ থেকে সেই বিষয়গুলোতে কার্যত গুরুত্ব দিয়ে দেখা হয়নি। ফলত তারা প্রথম থেকে সিবিআই এর বিরুদ্ধে যে প্রশ্ন তুলেছিলেন সেই প্রশ্নগুলো একেবারে মামলার শেষ দিন পর্যন্ত, অর্থাৎ গতকাল যখন সাজা ঘোষণা হলো সেই সময় পর্যন্ত এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু অধরা থেকে গেল। ফলে সেই মর্মেই তারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। প্রথমে তারা কলকাতা হাইকোর্টে এসেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে, কিন্তু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলেছিলেন যে যেহেতু এই মামলা কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নজরদারিতে হচ্ছে এবং এই মামলা সুপ্রিম কোর্টেও বিচারাধীন রয়েছে, ফলত এই মামলার ক্ষেত্রে তার কিছু করা সম্ভব নয়। ফলত উচ্চতর আদালত থেকে এই বিষয়ে ক্ল্যারিফিকেশন নিয়ে আসলে বা স্পষ্ট দিক নির্দেশ নিয়ে আসলে তারপরেই সিঙ্গেল বেঞ্চের তরফে এই মামলা গ্রহণ করা সম্ভব। এবং তারপরেই আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের পরে পরিবারের তরফ থেকে তারা একেবারে সরাসরি সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির এজলাসে গেলেন এবং সেখানে গিয়ে এই ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র দাখিল করলেন এবং সেটা দাখিল করে তারা বললেন যে এই মামলার যে সাজা ঘোষণার দিন সেটা 18 জানুয়ারি একবারে নির্ধারিত করা হয়েছিল। ফলত সেই সময়ের মধ্যে বা তার আগে পরে এবং সুপ্রিম কোর্টের সুবিধা অনুযায়ী এই মামলা গ্রহণ করা হোক এবং আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি গুরুত্ব দিয়ে সেই মামলাটি আগামীকাল শুনানির জন্য দিন ধার্য করেছেন এবং ইতিমধ্যে সুপ্রিম কোর্টের মামলার যে ক্রমতালিকা রয়েছে সেই ক্রমতালিকায় এই মামলা 42 নম্বরে রয়েছে। ফলত যেটা মনে করা হচ্ছে যে আগামীকালই পরিবারের তরফ থেকে যে মামলা করা হয়েছিল সেই মামলার বিচার প্রক্রিয়া সুপ্রিম কোর্টে হবে। এই যে ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশন বা পরিবারের যে আবেদন সেই আবেদন সুপ্রিম কোর্টের তরফ থেকে গুরুত্ব দিয়ে দেখা হবে এবং তারপরে পরবর্তী পর্যায়ে যে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে সেটাও কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে আসতে পারে এমন সম্ভাবনাও রয়েছে। শুভ্রজিৎ, ধন্যবাদ। সৌভিক, অর্থাৎ বেশ কিছু প্রশ্নের উত্তর এখনো অধরা এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর পেতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পরিবার, যার শুনানির সম্ভাবনা রয়েছে আগামীকাল।
কোন কোন জায়গায় তদন্তে অসঙ্গতি রয়েছে, কোন কোন প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি দেখাচ্ছি আপনাদের। 14ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে কেন ভাঙচুর করা হয়েছিল, তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্যে কি সেমিনার রুমে যাওয়ার জন্যই হামলা চলেছিল, কারা পাঠিয়েছিল, তথ্য প্রমাণ লোপাট হয়ে থাকলে কাদের লাভ হয়েছে তাতে, পুলিশ কেন ভাঙচুর হতে দিয়েছিল, ধর্ষণ খুন কাণ্ডে ধৃত সঞ্জয় রায় তিনি কি একাই জড়িত নাকি এর পিছনে আরো কেউ রয়েছে, এমনই একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর এখনো অমিল। এইগুলো গেল আনআনসার্ড কোয়েশ্চেন, অর্থাৎ যে সমস্ত প্রশ্নের এখনো পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। এবার তদন্তে বেশ কিছু ধোঁয়াশাও তৈরি হয়েছে, ধোঁয়াশা কিছু প্রশ্নেরও জন্ম দিয়েছে। যেমন অভয়ার পোস্টমর্টম রিপোর্টে মাথায় রক্তক্ষরণের উল্লেখ, সম্ভবত কঠিন সার্ফেসে আঘাতের কারণে। ম্যাট্রেসে গলা চেপে খুন যদি হয়ে থাকে তাহলে স্ক্যাল্পের নিচে রক্তক্ষরণ কেন হলো? সেমিনার রুমে ধস্তাধস্তি বা রক্তের চিহ্ন পাওয়া যায়নি, তাহলে কোথায় প্লেস অফ ক্রাইম, অপরাধ হয়েছে কোথায়, আঘাতটি কোথায় এবং কিসের জন্য হয়েছে? রিপোর্টে দেওয়াল বা অন্য কোথাও কোনো রক্তের চিহ্ন বা নমুনার চিহ্ন নেই কেন? ঘটনাস্থল কি আদৌ সেমিনার রুম? সব থেকে বড় প্রশ্ন ছিল এইটা। অভয়ার মা বাবাকে আত্মহত্যার কথা নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপার ফোনে জানিয়েছিলেন, কেন তিনি আত্মহত্যার কথা বলেছিলেন এবং নন মেডিকেল ব্যক্তি তিনি বুঝলেন কিভাবে এটা আত্মহত্যা? অ্যাসিস্ট্যান্ট সুপারকে কেউ কি আত্মহত্যার কথা জানাতে বলেছিল? সিবিআই চার্জশিটে তার স্টেটমেন্ট কেন অন্তর্ভুক্ত করা হয়নি? অভয়ার মা বাবাকে সেমিনার রুমে ঢুকতে না দিয়ে 3 ঘন্টা বাইরে বসিয়ে রাখা হয়েছিল কেন? কার নির্দেশে অভয়ার বাবা মাকে সেমিনার রুমে ঢুকতে দেওয়া হয়নি? সেমিনার রুমে এত বহিরাগত ছিল কেন এবং তারা কি করছিল? এরকম 20টা প্রশ্ন আপনারা জানেন লিফলেট আকারে রীতিমতন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে তোলা হচ্ছে।